স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহেদ। আমানত ও ঋণ বিতরণের পরিমাণ বাড়লেও নিট মুনাফা কমেছে আর্থিক প্রতিষ্ঠানগুলোর। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গেল বছর আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্পদ, আমানত ও ঋণ বিতরণের পরিমাণ বাড়লেও 2012 সালের তুলনায় নিট মুনাফা কমেছে। ফলে বেড়েছে নন পারফর্মিং ঋণের হার। গেল বছরের টানা রাজনৈতিক অস্থিরতাকেই মুনাফা কমার কারণ বলছেন এ খাতে সংশ্লিষ্টরা। আজ আমাদের আলোচনার বিষয় আর্থিক প্রতিষ্ঠানগুলোর আর্থিক চিত্র। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম এবং বিডি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মফিজউদ্দিন সরকার। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা 31টি। মূলত মেয়াদি আমানত নেয়া এবং সরকারি সিকিউরিটিজ ও শেয়ার বাজারে বিনিয়োগ সহ শিল্প খাতে অর্থায়ন করে আর্থিক প্রতিষ্ঠানগুলো। গেল বছরের চলমান রাজনৈতিক অস্থিরতায় ব্যাংক খাতের মতো নেতিবাচক প্রভাব পড়েছে এসব প্রতিষ্ঠানেও। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গেল বছর প্রতিষ্ঠানগুলোর সম্পদ, আমানত ও ঋণ বিতরণের পরিমাণ বাড়লেও 2012 সালের তুলনায় কমেছে নিট মুনাফা। ফলে বেড়েছে নন পারফর্মিং ঋণের হার। কোথায় বিনিয়োগ করবেন এটা এরকম ভালো ক্লায়েন্টকে খুঁজে পাওয়া খুব কঠিন ছিল। এমনকি এক্সিস্টিং ক্লায়েন্টদের কাছে ঠিকমতো রিপেমেন্ট নিয়ে আসাটা এটাই একটা বিরাট চ্যালেঞ্জ ছিল সবার জন্য। রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু ব্যবসা একটা বড় ধরনের কিন্তু আপনার একটা ব্যাঘাত ঘটেছিল। তারপরেও কিন্তু আমাদের ভলিউমের দিক থেকে, বিজনেসের দিক থেকে গ্রোথ হয়েছে। তবে এনপিএল এর ক্ষেত্রে যেটা হয়েছে কি, তখন কিন্তু প্রফিটটা কিন্তু এটা নিউট্রালাইজ হয়ে গেছিল। ব্যাংক থেকে নিয়ে অর্থায়ন করায় এসব প্রতিষ্ঠানের সুদের হারও বেশি হয়। তাই সুদের হার কমিয়ে আনতে নিজস্ব আমানত সংগ্রহের দিকে মনোযোগ দিচ্ছে বেশিরভাগ প্রতিষ্ঠান। আমরা আমাদের নিজেদের ডিপোজিট মোবিলাইজেশন টিম তৈরি করেছি, সেলস টিম তৈরি করেছি এবং আমরা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। কর্পোরেট ফাইন্যান্স থেকে এখন এসএমই ব্যবসার দিকে ঝুঁকছে প্রতিষ্ঠানগুলো। রিস্ক ডাইভার্সিফিকেশন মেজার হিসাবে যাতে এসএমই দিকে আমরা যাই, অন্যান্য যেসব প্রোডাক্টসগুলো যেগুলো হয়তো ব্যাংকগুলো করে না সেদিকে কিন্তু মুভ করার আমাদের ইন্টেনশন আছে। আগামীতে আমানত ও ঋণের সুদের হারের পার্থক্য বা স্প্রেড কমানোরও চেষ্টা করছে আর্থিক প্রতিষ্ঠানগুলো। উম্মন নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব শাহ আলম, জনাব মফিজউদ্দিন সরকার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ। জনাব সরকার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা আমাদের প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে আর্থিক প্রতিষ্ঠানগুলো গত বছরের রাজনৈতিক সহিংসতার পরে এখন তারা ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে। এই চেষ্টাটা আসলে কতটা সফল হবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে গত বছর একটা টার্মোয়েলের মধ্যে আমরা ছিলাম, যেটা আমাদের স্ট্যাটিস্টিক্সে আমরা দেখেছি যে আমাদের ঋণ বিতরণের পরিমাণ বেড়েছে কিন্তু আমাদের প্রফিটের পরিমাণ কমে গেছে। নন পারফর্মিং এর পরিমাণও বেড়েছে, প্রফিটও কমেছে, নন পারফর্মিং কমেছে। আসলে আমি একটু পিছনে যেতে চাই এই জন্য যে প্রফিটটা তো নির্ভর করে আসলে অনেকগুলো জিনিসের উপরে, বেসিক্যালি দুটো জিনিসের উপরে। একটা হলো যে কোন রেটে আমরা ল্যান্ডিং করেছি এবং আমাদের কস্ট অফ ফান্ড কি, দুটোটার ডিফারেন্সটা হলো আমার মার্জিন। ওখান থেকে আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টটাকে মিট করব। সেকেন্ডলি, নন পারফর্মিং লোন যদি বেড়ে যায় অটোমেটিক্যালি আমার প্রফিট কমে যাবে, কারণ নন পারফর্মিং বাড়া মানে আমার রেভিনিউ কালেকশন কমে গেল। যেগুলো থেকে আমি রেভিনিউ কালেকশন পেলাম না সেগুলোর জন্য প্রভিশন করতে হবে, প্লাস আমার ইন্টারেস্ট সাসপেন্স করতে হবে। তো সুতরাং যেহেতু গত বছর ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন থেকে খারাপ ছিল, সেটার প্রতিফলন আমাদের আর্থিক প্রতিষ্ঠান খাতেও হয়েছে। ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো। জনাব আলম, রেগুলেটর হিসাবে আপনাদের ভূমিকা কি? যেটা ওনারা বলছেন যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর যে ঋণের যে হার, সুদের হার যেটা অনেক বেশি, সেক্ষেত্রে কি আসলে আপনারা কিছু করার আছে, বা অথবা আর কি ধরনের আর্থিক প্রণোদনা, পলিসিগত কি ধরনের প্রণোদনা থাকতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনার নিশ্চয় মনে আছে যে আপনার এই স্টুডিওতে আমরা আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য যে কস্ট অফ ফান্ড ইন্ডেক্স, সেই বিষয়ে কিন্তু আলোকপাত করেছি এবং সেখানে কিন্তু আমরা এমন একটা মেকানিজম তৈরি করেছি যেটা দ্বারা কিন্তু বোঝা যাবে যে আমাদের যে ইন্ডাস্ট্রিতে 31টা যে আর্থিক প্রতিষ্ঠান আছে যে ওনাদের কস্ট অফ ফান্ড কত, এবং সেখানে কিন্তু একটা কম্পিটিশন কিন্তু অলরেডি সৃষ্টি হয়েছে। এখন যদি আপনি জানেন যে এই আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের মানি মার্কেটে কিন্তু সবচেয়ে বড় যে স্টেক হোল্ডার ব্যাংকও কিন্তু এখানে কাজ করছে। সুতরাং তাদের মধ্যে যাতে একটা প্রতিযোগিতা সৃষ্টি হয়, সেই কারণে কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিনিয়তই কিন্তু আমাদের বিভিন্ন পলিসি আমরা কিন্তু সেখানে রেগুলেট করছি, তাদেরকে সেটা প্রোভাইড করছি, এবং সে কারণে এখন কিন্তু আর্থিক প্রতিষ্ঠানগুলো
তাদের ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু কস্ট অফ ফান্ডটাকে কমিয়ে আনার জন্য এবং তাদের যে স্প্রেড এটাকে কিন্তু কমিয়ে আনার জন্য কিন্তু তারা সচেষ্ট হচ্ছেন। পাশাপাশি যেটা মফিজুদ্দিন সরকার সাহেব বললেন যে 2013-তে যে আমাদের যে অবস্থাটা অস্থিরতার কারণে যেটা বললেন, সেখানে কিন্তু আসলে আপনি যদি ইন্ডিকেটরগুলো দেখেন সেখানে কিন্তু এই যে আমানত, ঋণ, লিজ, ইকুইটি, সম্পদ সবগুলো কিন্তু বেড়েছে। শুধু একটা জায়গায় গিয়ে কিছুটা কমেছে, তাও ফর টাইম বিং, সেটা হলো যে আপনার এনপিএল, এবং সেটার পরিমাণও কিন্তু খুব বেশি না, এটা কিন্তু 1%-এর নিচে। আপনি একজন রেগুলেটর হিসেবে আপনি বলছেন যেটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। এবং আপনি খেয়াল করবেন যে 2014-র প্রথম দিকে গিয়ে কিন্তু আমাদের সবগুলো ইন্ডিকেটর কিন্তু বেড়ে যাচ্ছে এবং এনপিএলও কমে যাচ্ছে, এবং আমাদের যে নিট মুনাফা যেটা গত বছর প্রায় 100 কোটি টাকার মতো টোটাল ইন্ডাস্ট্রিতে কমেছে, সেটাও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের মনিটরিং এর কারণে, এবং তারা যাতে এনপিএলটা যাতে না বাড়ে, তাদের যে সেক্টরগুলোতে তারা ঋণ দিচ্ছে বা লিজ দিচ্ছে ওইখানটা মনিটরিংটা খুব জরুরি। মনিটরিংটা কিন্তু আমাদের অনসাইড অফসাইড খুব জোরালোভাবে হচ্ছে। সেই কারণে বাংলাদেশ ব্যাংকের এই যে নিবিড় তদারকি, সেটার কারণে কিন্তু আমরা এই যে সাময়িক যে একটা প্রবলেম ছিল সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসছি। ধন্যবাদ জনাব আলম। জনাব সরকার, আপনার কাছে যে প্রশ্ন, যে আমরা জেনেছি সাম্প্রতিক সময়ে দুটি নতুন আর্থিক প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে, আপনাদের প্রতিযোগিতা বাজার আরো একটু বাড়লো, নতুন কম্পিটিশন হলো, কিভাবে দেখছেন আপনি? আমরা প্রতিযোগিতা বলবো না, আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি, আমরা ওয়েলকাম করছি। যে জিনিসটাকে আমি অনুরোধ করবো রেগুলেটরদেরকে, যে যেই 31টা প্রতিষ্ঠান অলরেডি মার্কেটে আছে তাদের পারফরমেন্সটার মূল্যায়ন করে নিশ্চয়ই তা প্রয়োজনীয়তা ফিল করছে বিধায় ওনারা দিয়েছে। কারণ আমাদের প্রশ্নটা হলো যে প্রতিষ্ঠানগুলো আসলে কতটুকু সাকসেসফুলি আমরা করতে পেরেছি, প্রত্যেকটা প্রতিষ্ঠান 31টার মধ্যে। এখন মার্কেটে অলরেডি কিন্তু আর্থিক প্রতিষ্ঠানের সাথে, যদিও আমরা বলি যে আর্থিক প্রতিষ্ঠান ইজ এ কমপ্লিমেন্টারি ইনস্টিটিউশন অফ ব্যাংকস, বাট ইন রিয়েলিটি ইন সাম এরিয়াস উই আর কম্পিটিং উইথ ইচ আদার। যার জন্য আপনাদের প্রতিবেদনে একটা জিনিস দেখলাম, আমার খুব ভালো লেগেছে, যে কর্পোরেট ফান্ডিং এ আমাদের কম্পিটিশন এত ইন্টেন্সিফাইড উইথ দ্য কমার্শিয়াল ব্যাংক, যার জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলো এসএমই, নারী উদ্যোক্তা বা অন্য কোনো প্রোডাক্টে আমরা চলে যাচ্ছি, কারণ ওখানে আমরা কম্পিট করে পারছি না ব্যাংকের সাথে, যেহেতু তাদের কস্ট অফ ফান্ড অনেক কম আমাদের থেকে কম্পারেটিভলি, দে ক্যান অফার এট এ মিনিমাম রেট টু দ্য কাস্টমার। আমাদের অফার রেট ইজ হাই, ওনলি আমাদের স্ট্রেংথ হলো আওয়ার সার্ভিস। কিন্তু শুধু সার্ভিস দিয়ে তো একটা কর্পোরেট হাউসকে স্যাটিসফাই করা যায় না, যদি এসএমই ক্লায়েন্টকে করা যেতে পারে, বিকজ তারা দেয়ার সার্ভিস ওরিয়েন্টেড, বিকজ দেয়ার এন্ট্রি টু দ্য ব্যাংকস and formal institution is very limited. তো সুতরাং আমরা বলবো যে প্রতিষ্ঠানগুলো আসছে সবাই মিলে, এবং এক্সিস্টিং যারা আছি তাদের প্রোডাক্ট ডাইভার্সিফাই যেন আমরা করি, সবাই যেন আমাদের ট্র্যাডিশনাল সার্ভিসের মধ্যে আমরা লিমিটেড না থাকি। দেয়ার আর মেনি সার্ভিসেস হুইচ ইজ প্রিভেলিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যেটা আমরা বাংলাদেশে আমরা চালু করতে পারছি। আপনাকে ফিরে আসবো জনাব সরকার। জনাব আলম, আপনার কি মনে হয় যে নতুন দুটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হলো, এইটা এই মার্কেটকে প্রস্তুত সেটার জন্য ছিল? প্রথমেই আমি একটু বলতে চাই, অ্যাকচুয়ালি আমরা কিন্তু এখনো অনুমতি দেইনি। আমরা যেটা দিয়েছি সেটাকে বলা হয় লেটার অফ ইন্টেন্ট, মানে দুইটা প্রতিষ্ঠানের যে দুটো বিশেষ উদ্দেশ্যে, কিন্তু নীতিগতভাবে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে দুটি প্রতিষ্ঠান আসতে পারে, আমরা এবং সেই ক্রাইটেরিয়া তারা যদি পূরণ করতে না পারে তাহলে হয় তারা পাবে। জি জি, এক্স্যাক্টলি ঠিকই বলেছেন আপনি। যে দুইটা প্রতিষ্ঠানকে আমরা দিয়েছি তার আগে একটু মানে বলে রাখা ভালো যে কেন আমরা 31টা আর্থিক প্রতিষ্ঠান থাকা অবস্থায় আরো দুইটার ব্যাপারে আমরা নীতিগতভাবে, যেটা আপনি বললেন যে লেটার অফ ইন্টেন্ট আমরা ইস্যু করেছি, সেইখানে দুইটা খুব ভালো জিনিস কিন্তু ওনারা দুইটা প্রতিষ্ঠান থেকে আমাদের কাছে সাবমিট করা হয়েছে। একটা হলো ভেঞ্চার ক্যাপিটাল, যেটা মফিজুদ্দিন সরকার সাহেব বললেন যে ট্রেডিশনাল যে সমস্ত ব্যাংক যেখানে ইনভেস্ট করছে, আর্থিক প্রতিষ্ঠানও যদি একইভাবে যায় তাহলে তো আপনার সেখানে আর আমাদের যে প্রায়োরিটি ভিত্তিক যে বিষয়গুলো আমরা বাংলাদেশ ব্যাংক সবসময় চাচ্ছে যে প্রায়োরিটি ভিত্তিক এরিয়াগুলোতে তাদের কন্ট্রিবিউশন থাকুক, সেখানে কিন্তু ভেঞ্চার ক্যাপিটাল যে খাতে তাদের ব্যবসার ধরন কি হবে, তাদের ধরনটা হলো প্রথম মানে ভেঞ্চার ক্যাপিটালটা আপনাকে বুঝতে হবে, যেখানে আপনার মানে ট্রেডিশনাল সিকিউরিটি বা এই সমস্ত জিনিস কিন্তু লাগবে না, ওনারা ইকুইটি হিসাবে পার্টনার হিসাবে কিন্তু ওনারা আগে আসবেন। আর সেকেন্ড যেটা বিবেচনা করা হচ্ছে সেখানে হলো যে আপনার ইনফ্রাস্ট্রাকচার খাতে তাদের প্রচুর তারা ইনভলভ করতে চায়, এবং এই ক্ষেত্রে কিন্তু তাদের সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে তাদের যে পেড অফ ক্যাপিটালের এটা মোর দেন 50% কিন্তু দেশের বাইরে থেকে আসবে, অর্থাৎ আমাদের এখানে ফরেন কারেন্সি ইনজেক্ট হবে। তো এই দুটা বিবেচনায় কিন্তু আমরা এই দুইটাকে এখানে অ্যাবসলিউটলি অন বিজনেস কনসিডারেশন হয়েছে, কোনো রাজনৈতিক কোনো
প্রভাব হয়নি? না, রাজনৈতিক প্রভাবটা আমি সেরকম বলবো না। ডেফিনেটলি আমাদের অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে এবং যে দুইটার ব্যাপারে আমরা লেটার অফ ইন্টেন্টের ইস্যু করেছি সেটার তাদের পারফরমেন্স কেমন হবে, তারা কোন খাতে তারা ইনভেস্ট করবে, সেগুলা প্রায়োরিটি কতটুকু, সেগুলো বিবেচনা করেই কিন্তু আমরা এলওয়াই ইস্যু করেছি। এবং আমরা বিশ্বাস করি, আপনি জানেন যে আমাদের এই যে 16 কোটি মানুষের এই দেশে যেখানে বাজেট 2 লক্ষ কোটি টাকার উপরে, তো সেইখানে 31টা আর্থিক প্রতিষ্ঠানের সাথে আরো 2-1টা আর্থিক প্রতিষ্ঠান, আমি মনে করি যে সমস্ত মানুষকে যদি ফিনান্সিয়াল ইনক্লুশনের মধ্যে আপনি আনতে চান তাহলে কিন্তু এটা খুব বেশি না, এবং এটাকে আমরাও মানে সাধুবাদ জানাই, ওয়েলকাম জানাই। ধন্যবাদ জনাব আলম। আমাদের সময় হয়েছে একটু বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। সময় হলো একটু বিরতিতে যাবার, ফিরতে শীঘ্রই সাথেই থাকবেন। তো আরেকবার খাতুনগঞ্জ থেকে বলছেন, আজ আমরা কথা বলছি দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর আর্থিক চিত্র নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান এবং বাজার বিভাগের মহাব্যবস্থাপক শাহ আলম এবং বিডি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মফিজউদ্দিন সরকার। জনাব সরকার এবং জনাব আলম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছেন আরেকবার। জনাব সরকার, আপনার কাছে প্রশ্ন যাওয়ার আগে, আপনি বিরতিতে যাওয়ার আগে বলছিলেন যে বাংলাদেশের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে তাদের ব্যবসা করার বিভিন্ন দিক আছে, বিভিন্ন আনট্যাপড এরিয়া আছে যেখানে আমরা করতে পারছি। ঠিক একই একটা প্রশ্ন করেছেন আমাদের কিন্তু দর্শক ওমর, উনি শান্তিনগর থেকে বলছেন যে হোয়াট আর দ্য মেজর চ্যালেঞ্জ অফ NBFIs, এবং আরও যেটা বলছেন কি করে এই আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর ব্যবসাকে আসলে পপুলারাইজ করা যায়, সে একই প্রশ্ন আপনি আসলে দুটো জিনিস, একটা এনবিএফ এর আপনি জানেন সাকসেস ডিপেন্ড করে দুটো জিনিসের উপরে বেসিক্যালি। একটা হলো তার HR, হিউম্যান রিসোর্স, কোয়ালিটি অফ দ্য হিউম্যান রিসোর্সেস। সেকেন্ড হলো তার সোর্স অফ ফান্ডিং উইথ এ মিনিমাম কস্ট অফ ফান্ড। এই দুটো জিনিস যদি থাকে তাহলে আরো অনেকগুলো জিনিস আছে, বাট মেজর এই দুটো জিনিস। এখন আমাদের সোর্স অফ ফান্ডটাকে ডাইভার্সিফাইড করার জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলো কিন্তু এখন ডেপোজিট দিচ্ছে ফ্রম দ্য পাবলিক। বাংলাদেশ ব্যাংকও আমাদেরকে অনেকখানি রিলিয়েন্ট করেছে, 3 মাসের ডেপোজিট আমরা নিতে পারছি এখন, 3 মাস বা তদূর্ধ্বের ডেপোজিট। তার জন্য আমাদের ডেপোজিট বেসটা কিন্তু অনেক বেড়ে গেছে আর্থিক প্রতিষ্ঠান। আপনার প্রতিবেদনে এটা প্রকাশিত হয়েছে। উই আর ডিপেন্ডিং মোর অন পাবলিক ডেপোজিটস দেন borrowing from the banks. এখানে দুটো জিনিস হয়েছে, ব্যাংকের সাশ্রয় হয়েছে, ব্যাংক ক্যান ইউজ দিস ফান্ড ফর হিজ ওন ইনভেস্টমেন্ট। আমরা উই ক্যান borrow the fund at a cheaper rate, right, which we can pass ultimately to the customer. আমাদের কস্ট অফ ফান্ড যদি কমে যায়, আমরা একটা কম IRR সুদে আমরা কাস্টমারকে দিতে পারছি। কিন্তু যে দ্বিতীয় যে পয়েন্টটা আমি বললাম যে HR, আমাদের HR এর একটা কিন্তু প্রবলেম আছে। প্রবলেমটা হলো কারণ ব্যাংকের একটা অনেক দিনের দীর্ঘদিনের ইতিহাস আছে। সো ব্যাংক গ্র্যাজুয়ালি একটা প্রসেস উত্তরিত করে কয়েক শতাব্দী ধরে ব্যাংক এই পর্যায়ে আসছে। আমাদের আর্থিক প্রতিষ্ঠানের ইতিহাস কিন্তু শুরু হয়েছে বেসিক্যালি ফ্রম 1985। তো সুতরাং আমাদের ওই লেভেলে আমাদের যেই রেটে আমাদের নাম্বার অফ ইনস্টিটিউশন গ্রো করছে সেই রেটে আমাদের ট্রেন্ড HR আমরা গ্রো করতে পারি। ধন্যবাদ সরকার। আমি আপনাদের ফিরে আসবো। আমাদের আরেকজন দর্শক আরিফ, উনি জানতে চাচ্ছেন, উই হ্যাভ সেভারাল স্ক্যামস ইন ব্যাংক ইন্ডাস্ট্রি ইন রিসেন্ট টাইমস, হাউ মাচ দ্য NBFIs আর exposed to that kind of risk. আরেকজন দর্শক শামা, উনি জানতে চাচ্ছেন 50টি ব্যাংক এবং 31টি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রয়েছে, এরপরেও নতুন কেন আসলো, সেই উত্তরটা দেওয়া হচ্ছে। জনাব আলম, আপনি যদি বলতেন যে এই যে রিস্কটা রয়েছে NBFIs ক্ষেত্রে, সেটা আসলে কীভাবে মিনিমাইজ করা সম্ভব? ধন্যবাদ। বিশেষ করে যে দুজন দর্শক শ্রোতা প্রশ্ন করেছেন, শামা এবং আরেকজন আরিফ, প্রথম কথা হলো যে আপনাকে জানতে হবে যে আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া হয়। যে ডিপার্টমেন্টের জিএম হিসেবে আজকে আমি আপনার অনুষ্ঠানে এসেছি, সেখানে কিন্তু আমি একটু আগে বলেছি প্রতিনিয়ত আমাদের কিন্তু অনসাইট এবং অফসাইট দুই ধরনের কিন্তু সুপারভিশন এবং মনিটরিং কিন্তু কাজ করছে। বিশেষ করে আপনার রিস্ক যে এরিয়াগুলা কিভাবে মিটিগেট করা যায়, মিনিমাইজ করা যায়, সেই রিস্ক অ্যানালাইসিস ইউনিট কিন্তু আমাদের ডিপার্টমেন্টে একটা সেকশন আছে। তারা প্রতিনিয়ত কিন্তু দেখছে যে কোন কোন এরিয়াতে এফআইগুলা তাদের এই মানে লোনগুলা দিচ্ছে এবং সেখানে রিকভারি কি, এবং যদি কোনো একটা লোন ইভেন আপনি জেনে খুশি হবেন, আমি সবার উদ্দেশ্যে বলছি যে আমরা কিন্তু এখন প্রতিটা বড়োয়ারের কিন্তু আমরা অ্যানালাইসিস করি যে একই বড়োয়ার
কয়টা এফআই থেকে লোন নিচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু এখনো যে অর্থে ব্যাংকগুলোর স্ক্যাম রিসেন্ট সময় দেখেছি, আর্থিক নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, সেক্ষেত্রে আমরা এখনো সে কি দেখেছি না, আমি সেদিকে যাচ্ছি হ্যাঁ, দেখিনি যে এই অর্থে। এবং আমরা কিন্তু দেখি যে একজন বড়োয়ার কয়টা প্রতিষ্ঠান থেকে লোন নিচ্ছে এবং তার যে আপনি জানেন যে 30% একটা এটা মানে আমাদের ব্যারিয়ার আছে। তো আমরা সেই অর্থে কিন্তু এখনো কিন্তু স্ক্যাম হচ্ছে না, কিন্তু তাই বলে সেন্ট্রাল ব্যাংক হবে না সেইটা কিন্তু আমরা কখনো ভাবি অবশ্যই না। না, এবং আমরা সেটা দেখা উচিত। কন্টিনিউয়াসলি আমরা কিন্তু তাদেরকে মনিটরিং এর মধ্যে রাখছি। ধন্যবাদ। আমাদের আরেকজন দর্শক শারমিন রহমান, উনি বলছেন যে জানতে চাচ্ছেন যে হোয়াট আর দ্য জাস্টিফিকেশন অফ এস্টাবলিশিং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ওয়্যার ব্যাংক আর দেয়ার। যারা সরকার, আপনি আমরা যদি প্রোডাক্টের, ধন্যবাদ এই প্রশ্নটা যিনি করেছেন, আসলে আমাদের ব্যাংক এবং নন ব্যাংক প্রতিষ্ঠানগুলোর ডিফারেন্সটাকে আগে আমাদের তলায় দেখতে হবে। রাইট। আসলে ব্যাংক যে ফাংশনটা করছে আর্থিক প্রতিষ্ঠান কিন্তু সেই ফাংশন করছে না, যদিও কোনো ক্ষেত্রে কমন আছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স আছে আমাদের আচ্ছা। কর্মপদ্ধতির মধ্যে। আর সেকেন্ডলি হলো যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটা প্রোডাক্ট গাইডলাইন সেন্ট্রাল ব্যাংক থেকে দেওয়া আছে আমাদের, রাইট, যে এই প্রোডাক্টে আমরা যেতে পারবো, এবং প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমরা সেপারেট ইন্টারনাল আরেকটা গাইডলাইন আমরা করি। সুতরাং আমাদের মেকানিজমের সাথে ব্যাংকের মেকানিজমের কিন্তু ফান্ডিং মেকানিজমে একটু ডিফারেন্স আছে। আর ব্যাংক যে বড় স্কেলে একটা ফান্ডিং করতে পারে, যেহেতু আমাদের একটা লিমিটেশন দেওয়া আছে, আমাদের ইকুইটি বেসও অনেক কম কম্পেয়ার টু ব্যাংক, সেখানে আমরা কিন্তু হাই এক্সপোজারে একটা পার্টিকুলার ক্লায়েন্টের ক্ষেত্রে যেতে পারি না। ধন্যবাদ। আমাদের আরেকজন দর্শক ইশরাত, উনি জানতে চাচ্ছেন, don't you think instead of deposit collection NBFIs should collect capital from the money market? মানি মার্কেট কথা বলছেন, এটা কি সম্ভব কিনা? মানি মার্কেট থেকে ক্যাপিটাল সংগ্রহ করতে পারি কিনা? ইয়েস, কোনো আপত্তি তো নাই। হ্যাঁ, সেক্ষেত্রে কোনো আপত্তি নেই। আর এই ক্ষেত্রে মানে আমাদের অ্যাকচুয়ালি এখানে যেটা হচ্ছে সেটা হলো যে আপনি জানেন যে যে সমস্ত এনবিএফআই মানে আমরা যেটাকে আর্থিক প্রতিষ্ঠান বলি, অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, সেগুলোর ক্ষেত্রে কিন্তু তাদের একটা আগে কিন্তু তারা নিজেরা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতো, যেটা এখন সাবসিডির মাধ্যমে করা হয়েছে। সাবসিডিগুলো সেখানে ইনভেস্ট করবে। এবং মজার ব্যাপার হলো যে 2013তেও কিন্তু আপনার এখানে প্রচুর পরিমাণে কিন্তু ইনভেস্ট হয়েছে। তো ডিপোজিট কালেকশনের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংক সময় সময় কিন্তু বিভিন্ন পলিসি তৈরি করে দিচ্ছে। সে আলোকে এইখানে আমাদের আরেকটা জিনিস মনে হয় যে আমাদের হাতে সময় খুবই কম, বন্ড মার্কেটও আমরা দেখেছি জায়গাটা খুবই যেখানে আনট্যাপ, সেখানে আসলে বন্ড মার্কেটটা মানে বাংলাদেশে কিন্তু বন্ড মার্কেট ডেভেলপ করার জন্য অনেকগুলা স্টেপ নেওয়া হয়েছিল, বাট আনফরচুনেটলি এটা আমরা প্রত্যাশিত রেজাল্টে পৌঁছতে পারি নাই। আমাদের আসলে আজকে সময় খুবই কম, আমরা নিশ্চয়ই আমি শুধু একটা কথাই বলবো, বন্ড মার্কেটে ডেভেলপ করতে গেলে বাংলাদেশ ব্যাংকের এনবিআর এর এসএসসির মধ্যে একটা যৌথ সভা করা দরকার। বন্ড মার্কেটের ট্যাক্সেশন সেপারেট না হলে আমরা সেই আশা করছি বাংলাদেশ ব্যাংক এবং ইনভেস্টর নিশ্চয়ই বসবে। ধন্যবাদ জনাব আলম, ধন্যবাদ জনাব সরকার, এই অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খতনগঞ্জ থেকে মধ্যে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।